আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। দীর্ঘ ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ট্যাঙ্ক প্রবেশ করিয়েছে ইসরায়েল। পাশাপাশি ওই অঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদী অবস্থান গ্রহণের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটি। এই অবস্থায় ইসরায়েল পশ্চিম তীরকে গাজার মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পরিণত করতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপের পর আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম তীরকে হয়তো আরেকটি গাজায় পরিণত করার পথে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের তরফ থেকে এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন গাজায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। হামাস চুক্তি অনুসারে নির্ধারিত ৬ জিম্মিকে মুক্তি দিলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দীর মুক্তি প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছেন। গত এক মাসে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে এরই মধ্যে ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জেনিন ও তুলকারেমের মতো শহরগুলোর শরণার্থী শিবিরগুলোতে অভিযান চালিয়ে হামাস ও ইসলামিক জিহাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে। এই শরণার্থী শিবিরগুলোতে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় যেই ফিলিস্তিনিরা তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছিলেন তাদের বংশধরেরা বসবাস করছেন। ইসরায়েলের দাবি, গত কয়েক দশক ধরে এসব শিবিরই সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, প্রায় ৪০,০০০ ফিলিস্তিনিকে এসব শিবির থেকে উচ্ছেদ করা হয়েছে এবং শিবিরগুলো এখন খালি রয়েছে বলে দাবি করেছেন তিনি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনা পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, এটি একটি বিপজ্জনক ইসরায়েলি উস্কানি যা স্থিতিশীলতা বা শান্তি বয়ে আনবে না। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ২৬ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে এবং ৩টি বন্দুক ও অন্যান্য অস্ত্র জব্দ করেছে। তারা অভিযানের পরিধি বাড়িয়ে নাবলুস, কাবাতিয়া ও দক্ষিণের দেইর কাদ্দিস পর্যন্ত বিস্তৃত করেছে। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের পলিটিক্যাল ব্যুরোর নেতা বাসেম নাইম বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছাকৃত যুদ্ধবিরতিকে কবর দিচ্ছেন। তিনি ইসরায়েলিদের এই বিষয়ে সতর্ক করেন। চুক্তি অনুযায়ী ৬২০ ফিলিস্তিনির মুক্তি আটকে দেওয়ার পর ইসরায়েলকে সতর্ক করে এসব কথা বলেন এই হামাস নেতা। এর আগে নেতানিয়াহু হামাসের জিম্মি মুক্তি অনুষ্ঠানের বিষয়ে আপত্তি জানিয়ে ৬২০ ফিলিস্তিনির মুক্তি আটকে দেন, যার ফলে যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে পড়ে। বাসেম নাইম আল জাজিরাকে বলেন, আমাদের পরবর্তী ধাপে যাওয়ার আগে এটি নিশ্চিত করতে হবে যে পূর্ববর্তী ধাপের ৬২০ বন্দীর মুক্তি নিশ্চিত হয়েছে, কারণ নেতানিয়াহু যে ইচ্ছাকৃতভাবে চুক্তিটির মৃত্যু ঘটাতে চাইছেন সে ব্যাপারে তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন। তিনি যুদ্ধে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। বাসেম নাইম আরও বলেন, তিনি চাইলে ৪টি লাশ নিয়ে যেতে পারেন, কিন্তু ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেবেন তার গ্যারান্টি কোথায়? ৪০ দিনের যুদ্ধবিরতি চুক্তি প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এখনও দ্বিতীয় ধাপের চুক্তির কোনো প্রক্রিয়া শুরু হয়নি। হামাস ও ইসরায়েল উভয় পক্ষ বলছে, যুদ্ধ শুরু হলে তারা কেউ কাউকে ছাড় দেবে না। ইসরায়েলি সরকার যুদ্ধ শুরু করতে আগ্রহী, এটা তারা বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতে বুঝিয়ে দিয়েছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে এমন এক সময়ে এই অনিশ্চয়তা চলছে যখন পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ঘাঁটি গড়তে শুরু করেছে দখলদার সেনারা। তারা সেখানে দীর্ঘমেয়াদে যুদ্ধ করতে চাইছে বলেই মনে করা হচ্ছে। জেনিন পৌরসভার মুখপাত্র বাশির মাতাহেন বলেছেন, গাজা উপত্যকার জাবালিয়ায় যা হয়েছে, জেনিন এখন তেমন পরিস্থিতির মুখোমুখি হতে চলছে। ইতোমধ্যেই উদ্বাস্তু শিবিরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানিয়েছেন, ক্যাম্প এলাকায় অন্তত ১২টি বুলডোজার দিয়ে বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা সেখানে দীর্ঘদিন থাকার লক্ষ্যে অন্তত ১ একর জায়গা জুড়ে ক্যাম্প তৈরি করছে। ক্যাম্পে ব্যবহারের জন্য জেনারেটর ও পানির ট্যাঙ্কের মতো সামগ্রী আনতে দেখা গেছে। ইউক্রেন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতবিরোধ এবার প্রকাশ্যে এলো। সংঘাত বন্ধে শান্তি প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
একই সঙ্গে ইউক্রেনের যে কোনো শান্তি চুক্তি অবশ্যই নিরাপত্তা গ্যারান্টি সহ হতে হবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প যখন ইউরোপকে বাদ দিয়ে রাশিয়ার সাথে শান্তি আলোচনা করছেন তখনই কথা বললেন ফরাসি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ট্রাম্প অবশ্য নিজে থেকে কোনো ধরনের নিরাপত্তা গ্যারান্টির কথা উল্লেখ করেননি, তবে তিনি বলেন ইউক্রেনের শান্তি রক্ষার খরচ এবং বোঝা ইউরোপীয় দেশগুলোকেও বহন করতে হবে, কেবল যুক্তরাষ্ট্র একা করবে না। জবাবে ম্যাক্রো বলেন ইউরোপ নিরাপত্তার বোঝা আরও ন্যায্যভাবে ভাগ করার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকীতে আলোচনা আরও এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে বলেও জানান তিনি। ম্যাক্রো ও ট্রাম্পের মধ্যে এই বৈঠকে ইউক্রেনের শান্তি প্রক্রিয়া এবং ইউরোপের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। ম্যাক্রো বলেন উভয় নেতা একটি দৃঢ় ও দীর্ঘস্থায়ী শান্তি চান। তিনি ঘোষণা দেন ইউরোপ প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে প্রস্তুত। এছাড়া ইউরোপ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে প্রস্তুত বলেও জানান তিনি। ট্রাম্প বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের সমাপ্তির জন্য একটি সম্ভাব্য চুক্তির গ্যারান্টি হিসেবে ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে রাজি আছেন। দুই নেতা ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। মূলত ট্রাম্প সম্প্রতি ইইউ এর বিরুদ্ধে ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। পৃথক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো সোমবার ইউক্রেন নিয়ে তাদের পরিষ্কার মতপার্থক্য জনসম্মুখে তুলে ধরেছেন। এর মধ্য দিয়ে রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি অর্জনে ট্রাম্পের প্রচেষ্টা নিয়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মতবিরোধ প্রকাশ্যে চলে এলো। ভারতকে অর্থনৈতিক ও উন্নয়নের দিক দিয়ে পেছাতে না পারলে আমার নাম শাহবাজ শরীফ থাকবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। রোববার পাকিস্তানি পাঞ্জাবের দেরা গাজী খান এলাকায় এক জনসভায় এমন কথা বলেন তিনি। শাহবাজ বলেন পাকিস্তানের পরিস্থিতি যেন ভালো হয় সেজন্য আমরা দিনরাত কাজ করব। আল্লাহ সবসময় পাকিস্তানকে রহমত দান করেন। তিনি আরও বলেন আমার নাম শাহবাজ শরীফ থাকবে না যদি আমাদের প্রচেষ্টার ফলে পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতিতে ভারতকে পেছনে না ফেলে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে শাহবাজ শরীফ যখন জনসভায় কথা বলছিলেন তখন তাকে বেশ উদ্দীপ্ত দেখা যাচ্ছিল। তিনি সামনে থাকা টেবিল চাপড়াচ্ছিলেন, বেশ জোরে জোরে হাত ঝাঁকাচ্ছিলেন। ওই সময় নিজের বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিয়ে তিনি কথা বলেন। তিনি জানান তারা দুই ভাই পাকিস্তানের হয়ে কাজ করবেন যেন তাদের দেশ উন্নত হতে পারে। তিনি বলেন আমি নওয়াজ শরীফের ভক্ত এবং অনুসারী। আজ আমি তার নামে শপথ করছি যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে আমরা কাজ করব, আমরা একসঙ্গে কাজ করব পাকিস্তানকে উন্নয়নের শিখরে নিতে এবং ভারতকে হারাতে। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির নিচে বেশিরভাগ মানুষকেই সমালোচনা করতে দেখা গেছে। অনেকেই বলেন শাহবাজ বড় বড় প্রতিশ্রুতি দেন কিন্তু কাজ করেন না। 2022 সালে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে প্রথমবার প্রধানমন্ত্রী হন শাহবাজ। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় আসেন তিনি। আগামী 1 মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন আগামী 28 ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওই দিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে, কিন্তু ওই দিন চাঁদ দেখা না গেলে 2 মার্চ থেকে শুরু হবে পবিত্র মাস রমজান। আরবি বর্ষপঞ্জিকার 9ম মাস রমজান। এই মাসটি মুসলিমদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে বিশ্বের মুসলিমরা রোজা রাখেন। আরবি মাসগুলো নির্ধারণ হয় চাঁদ দেখার উপর নির্ভর করে। যদি 1 মার্চ রমজান শুরু হয় তাহলে রমজানের শেষ দিন হবে 29 অথবা 30 মার্চ। যেহেতু রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে তাই এবছর শুরুর দিকে রোজাগুলোর সময় একটু কম হবে, তবে মাসের শেষ দিকে সময় বাড়বে। এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি 14 ঘন্টা 13 মিনিট দীর্ঘ হবে। সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি 14 ঘন্টা 55 মিনিটে গিয়ে পৌঁছাবে। এর আগে গত 9 ফেব্রুয়ারি সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল মানেয়া জানান জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এতে দেশটিতে 1 মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান। তিনি আরও জানান এ বছরের রমজান মাসটি হবে 29 দিনের। সেই হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী 29 মার্চ আর ঈদ উল ফিতর হবে 30 মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।
সময়ের পার্থক্যের কারণে সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে আরবি মাস শুরু হয়। সেই হিসেবে এবছর বাংলাদেশে 2 মার্চ থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।